এমন ঠুনকো একটা বিষয় নয় যে সেটা একটা সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের ফরেন পলিসি পরিবর্তন হয়ে যাবে। তো সেটি একটি বড় কারণ। পাশাপাশি আবার আমরা যদি বিষয়টা একেবারে উড়িয়েও দেই সেটাও কিন্তু ঠিক হবে না। কারণ ট্রাম্প হচ্ছে এমন টাইপেরই একজন ব্যক্তিত্ব যিনি তার নিজের ব্যক্তিগত স্বার্থটাকেই কিন্তু সবসময় সবকিছুর চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন, তিনি কি আসলে বাংলাদেশের জন্য কোনো ক্ষতিকর কিছু করবেন কিনা, এই নতুন সরকারকে কোনো ক্ষতিগ্রস্ত করতে চাইবেন কিনা? কারণ যেহেতু নরেন্দ্র মোদীর একটা সেখানে ইন্ধন রয়েছে, তো অভ্যন্তরীণ সরকারকে সতর্ক বার্তা দিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন নাজমুস সাকিব। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প কিছু একটা করার চেষ্টা করবেন অবশ্যই, কারণ তাকে সবসময় এটা নিয়ে খুঁচাইবেন নরেন্দ্র মোদী। এজন্য এই সরকারের সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকতে হবে সে বিষয়ে নিয়ে কথা বলেছেন আমাদের নাগরিক টিভি উপস্থাপক ভাই, তার সাথে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে আপনারা বাংলাদেশে যারা রয়েছেন তারা অনেকেই হয়তো ভাবছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই গেছে। তো এখন বাংলাদেশের জনগণের জন্য এটা কি ধরনের বার্তা বয়ে এনেছে? তো প্রিয় দর্শক, আমি আমার আজকের এই ভিডিওতে চেষ্টা করব আপনাদের সামনে এই ডোনাল্ড ট্রাম্পের যে জয় এবং কামালা হ্যারিসের যে পরাজয়, এটার কনসিকুয়েন্স গ্লোবাল যে পার্সপেক্টিভে বা বাংলাদেশের পার্সপেক্টিভে কি হতে যাচ্ছে সেটা একটু আমি আমার মতো করে আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আমরা যারা বাংলাদেশের মানুষজন তারা কেউ কেউ ভাবছি যে হয়তো ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়া মানেই হচ্ছে যে শেখ হাসিনা টুপ করে ঢুকে যাবেন। এত সহজ সমীকরণ কেউ কেউ কিন্তু আঁকার চেষ্টা করছেন, কারণ ট্রাম্পের সেই একটি টুইট এবং সেই টুইটটির কারণে দেখা যাচ্ছে যে কেউ কেউ ভাবছেন যে হয়তো আসলেই এরকম কিছু একটা ঘটতে পারে। তো যারা এই ধরনের ধারণা পোষণ করছেন তাদেরকে আমি বলতে চাই যে এটা একদমই অমূলক একটা ধারণা, কারণ ওই টুপ করে ঢুকে পড়ার কোনো বাস্তবতা কিন্তু নেই। কারণ যেটা অনেকেই বলার চেষ্টা করেন যে ইউএস যে ফরেন পলিসি সেটা এমন ঠুনকো একটা বিষয় নয় যে সেটা একটা সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের ফরেন পলিসি পরিবর্তন হয়ে যাবে। তো সেটি একটি বড় কারণ। পাশাপাশি আবার আমরা যদি বিষয়টা একেবারে উড়িয়েও দেই সেটাও কিন্তু ঠিক হবে না। কারণ ট্রাম্প হচ্ছে এমন টাইপেরই একজন ব্যক্তিত্ব যিনি তার নিজের ব্যক্তিগত স্বার্থটাকেই কিন্তু সবসময় সবকিছুর চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। তো এক্ষেত্রে আমি মনে করি যে সে তার ব্যক্তিগত যে স্বার্থ সেটাকেই প্রাধান্য দেবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু শেখ হাসিনা বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, এস আলমের মাধ্যমেই যে পরিমাণ টাকা পাচার করেছে, তো সে যদি এস আলমকে দিয়ে ট্রাম্পকে ঘুষ খাওয়ায়, ঘুষ খেয়ে যদি ফরেন পলিসি বাংলাদেশের পার্সপেক্টিভে সে যদি চেঞ্জ করার চেষ্টা করে আর ট্রাম্প যদি সেই পথে পা বাড়ায়, সেটাকেও কিন্তু এখন মনে হতে পারে এটা হেসে উড়িয়ে দেওয়ার মতো একটা বিষয়, কিন্তু আমি এটাকে আসলে হেসে উড়িয়ে দেওয়ার মতো বিষয় মনে করি না। কারণ শেখ হাসিনার কাছে রয়েছে প্রচুর অবৈধ কালো টাকা, তার কাছে রয়েছে এস আলমের মতো একটি গ্রুপ, যে শিল্প গ্রুপ কিন্তু প্রচুর টাকা শেখ হাসিনার জন্য তারা খরচ করতে রাজি আছে। তো সেজন্য তারা যদি একটা নতুন সমীকরণ তৈরি করার জন্য ট্রাম্পের সাথে লিয়াজও করতে চায়, বা তারা যদি তাদের লবিস্ট ফার্মকে দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ট্রাম্পের বাংলাদেশ ক্ষেত্রে বিষয়ক যে পলিসি রয়েছে সেটাকে চেঞ্জ করার একটা উদ্যোগ গ্রহণ করে, আর ট্রাম্পও যদি সেই পথে হাঁটে, সেটা আমাকে অবাক করবে না। এ কারণেই যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সেরকমই একজন ব্যক্তি যার পক্ষে আসলে সব কিছুই সম্ভব। কারণ এই ব্যক্তিটি কিন্তু তিনি তার নিজের ব্যক্তিগত স্বার্থ এটাকেই দেখবেন, কারণ তিনি জানেন যে তিনি আর মাত্র 4টি বছরের জন্যই কিন্তু এই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন। এরপরে কিন্তু তার পক্ষে আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে থাকা তার পক্ষে আসলে সম্ভব হবে না, কারণ এটাই তার শেষ মেয়াদ। তো এই শেষ মেয়াদে তিনি যা খুশি তাই করবেন, কারণ তিনি যদি জয়ী হতে না পারতেন তাকে তো সোজাসুজি হয়তো কারাগারে যেতে হতো। তো কারণ তার বিরুদ্ধে যেই পরিমাণে মামলা ছিল, তার বিরুদ্ধে যে পরিমাণে অভিযোগপত্র গঠিত হচ্ছিল, তো তার কিন্তু কারাগারেই বাদবাকি জীবন কাটাবার একটা সম্ভাবনা ছিল। তো তিনি একদিক দিয়ে তিনি জয়ী হয়ে গিয়ে প্রেসিডেন্ট হয়ে তিনি কিন্তু বেঁচে গিয়েছেন, কিন্তু তিনি এখন একটা যে তার উন্মাদনা, সেই উন্মাদনা যে তিনি কন্টিনিউশন রাখবেন না সেটা কিন্তু আমরা বলতে পারি না, বরঞ্চ এটাই বলা যায় যে তিনি যেহেতু শেষ মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন, তিনি সব ধরনের উন্মাদনা তিনি কিন্তু দেখাবেন। তো সেজন্য আমি মনে করি যে আমাদেরকে একটা কশাস অ্যাপ্রোচ নিয়ে এগুতে হবে আগামী দিনগুলোতে, কারণ এই ট্রাম্পের পক্ষে কিন্তু যে কোনো ধরনের কর্মকাণ্ড করা সম্ভব। কারণ তিনি এমনই একটি ব্যক্তি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনি এমনই একটি ব্যক্তি, তার পক্ষে সব কিছু করা সম্ভব। এবং আমি এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে শহর থেকে ভিডিওটি করছি, এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের পাম বিচ, এবং এই পাম বিচের মতো শহরেই কিন্তু তিনি থাকেন। এবং এখানে আমি তার যে উগ্র সমর্থক গোষ্ঠী যাদেরকে আমি এখানে দেখেছি, তারা যেভাবে তাকে নিয়ে উন্মাদনা করে, এই উন্মাদদের পক্ষে আসলে যে কোনো কিছু সম্ভব।
তাই আমরা যারা ভাবছি যে ফরেন পলিসি ক্ষেত্রে সরকার পরিবর্তন হলে ইউএস ফরেন পলিসি চেঞ্জ হয় না, এটা যদি আমাদেরকে খুব বেশি স্বস্তি দেয়, আমি মনে করি সেটা খুব বেশি স্বস্তিটা আমাদের পাওয়া ঠিক হবে না। কারণ ট্রাম্প হচ্ছেন এমনই একজন ব্যক্তি, আসলে তিনি কিন্তু কোনো ওই নিয়ম নীতির তোয়াক্কা করেন না। এবং তাকে যদি এসালমের মতো গ্রুপ বা তাকে যদি সরকারের যারা অন্যান্য অলিগার্ক শ্রেণী রয়েছেন তারা যদি বিলিয়ন বিলিয়ন ডলার ঘুষ অফার করে, এবং সেক্ষেত্রে যদি ট্রাম্প তার পলিসির রাতারাতি পরিবর্তন করে বাংলাদেশ ইস্যুতে, সেটা কিন্তু আমাকে অবাক করবে না। তো সেজন্য আমি মনে করি যে এখন ডক্টর ইউনূসের যে সরকারটি রয়েছে তাদেরকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমি মনে করি। কারণ এটা তো একদম মানে ওপেন সিক্রেট যে ডক্টর ইউনূস বা এই যে সরকারটি গঠিত হয়েছে তারা কিন্তু, ডক্টর ইউনূস বিশেষ করে, তিনি তো ডেমোক্রেটিক দলের তিনি ফান্ডে তিনি চাঁদাও দিয়েছেন। তো সেজন্য তার যে ডেমোক্রেট দলের সাথে সংশ্লিষ্টতা এটা তো সকলেই মোটামুটি জানেন, এবং এটা তো ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান দলের যারা রয়েছে তাদেরও না জানার কোনো কথা নয়। তো সেজন্য মানে তারা যে এই ইউনূস সরকারকে খুব একটা ভালো দৃষ্টিতে দেখবে সেটা মনে করার কোনো কারণ নেই। তো সেজন্য আমি মনে করি যে এই আগামী দিনগুলোতে যেটা চ্যালেঞ্জ এই সরকারের জন্য, অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে এই সরকারকে দ্রুত একটা নির্বাচন দিতে হবে। কারণ যদি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে, সেক্ষেত্রে এই শেখ হাসিনা পতিত স্বৈরাচার সে যদি ট্রাম্পকে কেন্দ্র করে নতুন কোনো ষড়যন্ত্রের ফাঁদ পাতে সেটা সফল হবে না। তাই আমার পরামর্শ এই মুহূর্তে এই যুক্তরাষ্ট্রের নির্বাচন, যে নির্বাচনে আমরা প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট দেখার আশা করেছিলাম, সেই আশাটা আমাদের পূরণ হয়নি। তো আমাদের মতো যারা রয়েছে, তারা যারা বাংলাদেশি আমেরিকান রয়েছি, যারা এতে হতাশ হয়েছি, আমরা মনে করি যে এখন আমাদের কাছে একটাই মানে রোড টু ডেমোক্রেসি, যেটা আমাদের বাংলাদেশের যে গণতন্ত্রের পথে যে আমরা যাত্রা করতে চাচ্ছি এবং হাসিনার যে ফ্যাসিস্ট শাসন যে তার কখনোই ফিরে না আসে, এটা আমরা যারা চাই, আমরা মনে করি যে তাদের সকলেই ডক্টর ইউনূসকে এখন একটাই পরামর্শ দিতে হবে যে আপনি যত দ্রুততম সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন, ততই আসলে এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য মঙ্গল হবে। কারণ আদারওয়াইজ শেখ হাসিনার কাছে যে পরিমাণ কালো টাকা রয়েছে, যে পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার তিনি বিদেশে পাচার করেছেন, সেই টাকা দিয়ে তিনি ট্রাম্পের মতো একটা উগ্রবাদী চিন্তার মানুষকে বা ট্রাম্পের মতো একটা ফ্যাসিস্ট চিন্তার মানুষকে যদি তিনি ঘুষ খাওয়ান, আর সেই ঘুষ খেয়ে যদি ট্রাম্প রাতারাতি বাংলাদেশ ইস্যুতে তার যেই ফরেন পলিসিটা যেটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা অ্যাডপ্ট করেছিল সেখান থেকে তিনি যদি বের হয়ে আসেন, সেটা আমাকে অন্তত অবাক করবে না। তাই আমি মনে করি যে আমাদের অবশ্যই আগামী দিনগুলোতে এই ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, তাদেরকে অ্যাডভাইস করতে হবে যে আপনারা দ্রুত একটি নির্বাচনের পথে হাঁটুন, এবং একটি নির্বাচনের পথে হেঁটে দ্রুত একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে আমি মনে করি যে আমরা যে আশঙ্কা করি যে শেখ হাসিনা টুক করে ঢুকে পড়বেন, ওই আশঙ্কার একদম কবর দিয়ে দেওয়া যাবে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে সতর্কতা অবশ্যই আছে। যদি সতর্ক না থাকে, আমি বলবো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছে এই জন্য সতর্ক না, ভারত বিষয়ে যেই সরকারে আসুক না কেন তাদের বিষয়ে সতর্ক থাকতেই হবে। সতর্ক না থাকলে তারা এই দেশের ভিতরে বড় ধরনের একটা অরাজকতা সৃষ্টি করে ফেলবে, আর সেটার মাসুল কিন্তু এই পুরো দেশকে দিতে হবে। তো এই সরকারকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের দেশে কোনো অরাজকতা সৃষ্টি করার কোনো কাজ না পারে। তো দেশের জনগণ যারা দেশকে ভালোবাসে তাদেরও উচিত হবে এই সরকারের পাশে থাকা এবং এই সরকারের সহযোগিতা করা, এবং কারো এই চীনে কান নিয়ে গেছে এই ডাকে সাড়া না দিয়ে তারা যেন চোখ কান নিজের চোখে দেখে তারা কাজ করে। তারা যেন নিজে থেকে কোনো কিছু করতে না চায় বা না করে, নিজে থেকে কিছু করতে গেলে তখনই কিন্তু দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে, আর এটার সুযোগ নিয়ে কিন্তু বড় ধরনের একটা বিশৃঙ্খলা দেশে শুরু হয়ে যাবে।